আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আইএলটিএসের স্পিকিং মডিউলের একটা টেস্ট কীরকম হয়, এটার কোয়েশ্চেন কী ধরনের আসে সেটা একটু দেখা। কারণ আমাদের অনেকেই হচ্ছে আইএলটিএসের স্পিকিং মডিউলটা নিয়ে খুব ভয়ে থাকি। আমাদের স্কুল কলেজে আসলে রিডিং রাইটিং নিয়ে কিছু পরিমাণ কাজ হলেও স্পিকিং নিয়ে কিন্তু একেবারেই কোনো হয় না, কোনো ট্রেনিং হয় না আমাদের। তারপরে লিসেনিংয়ের কথা যদি বলেন, লিসেনিং আমরা হয়তো মিউজিক বা সিনেমা এগুলো থেকে হচ্ছে কিছু কিছু শুনে থাকলেও স্পিকিংয়ের চর্চা আমাদের মধ্যে একেবারে নাই বললেই চলে। সো এই কারণে স্পিকিংটা নিয়ে আমরা অনেকেই ভয় পাই। আমি নিজেও 4টা মডিউলের মধ্যে স্পিকিংটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পেতাম। তো আলহামদুলিল্লাহ আমার নিজের হচ্ছে স্পিকিং মডিউলে 7 আসছিল, বাট সেটা অনেক প্র্যাকটিসের পরে, বিশেষ করে পরীক্ষার আগে দিয়ে। তো এখন কথা হচ্ছে যে স্পিকিং মডিউলে কিভাবে আসলে ভালো করা যায়। দেখেন, একটা জিনিস একটু এটা মাথার মধ্যে গেঁথে রাখেন, সেটা হচ্ছে যে আইএলটিএস কিন্তু শুধুমাত্র ইংরেজি ভাষার পরীক্ষা না। একটা লোকের মাতৃভাষাও যদি ইংরেজি হয়, তাকেও যদি নিয়ে আপনি আইএলটিএস পরীক্ষার হলে বসায় দেন, সে কিন্তু একেবারে যে 9 আউট অফ 9 পেয়ে বসে থাকবে এরকম না। বরং পরীক্ষার এক্সামিনার যা শুনতে চায় সেগুলো যদি সে গুছিয়ে না বলতে পারে, তাইলে কিন্তু সে ওই বড়জোর 5-6 বেশি পাবে না শুধু ভাষার দক্ষতা দিয়ে। তো আইএলটিএসে ভালো স্কোর করার জন্য কিছুটা তো ভাষাগত দক্ষতা লাগেই, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আরও যেটা লাগে সেটা হচ্ছে আপনার কিছু এক্সাম স্কিলস লাগে। এই ধরেন টাইম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কথা গুছিয়ে বলতে পারা, যে রেলেভেন্ট জিনিস নিয়ে কথা বলা, প্রশ্নকর্তা যা জানতে চাইছে সেটা বলা। তারপরে হচ্ছে ধরেন ক্রিটিক্যাল থিঙ্কিং বা আপনার র্যাশনালাইজিংয়ের যে স্কিল, অ্যানালাইসিস করতে পারার যে ক্যাপাসিটি, এই জিনিসগুলো হচ্ছে লাগে। তো এরকম কিছু জিনিস দরকার হয়, এটা শুধু ভাষার পরীক্ষা না। তো এখন কথা হচ্ছে যে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো একটা সেট দেখব। আইএলটিএস স্পিকিং মডিউলের একটা পরীক্ষায় কয়টা কোয়েশ্চেন আসে তার পূর্ণাঙ্গ একটা সেট দেখব। দেখলে যেটা হবে যে আমাদের অনেকের মনের মধ্যে আইএলটিএস স্পিকিং সম্পর্কে যে ভীতিটা আছে এটা কিছুটা হইলেও কমে যাবে, ঠিক আছে? আর আরেকটা যেটা উপকারিতা আছে আমাদের এই কোয়েশ্চেন দেখার মধ্যে, সেটা হচ্ছে যে আমরা যদি যথেষ্ট পরিমাণ এরকম মডেল কোয়েশ্চেন দেখি বা পড়ি এবং সলভ করি, তাহলে যেটা হবে যে কখনই তো আর কমন পড়বে না, একদম হুবহু আপনি এরকম পাবেন না যে একটা কোয়েশ্চেন আপনি অ্যান্সার পড়ে গেছেন আর এক্স্যাক্টলি সেটাই আসছে, এরকমটা সম্ভব না। বাট তারপরেও এর সাথে মিলে যায় এই ধরনের কিছু কোয়েশ্চেন আপনার আসতে পারে, যেগুলো হচ্ছে তখন আপনার অ্যান্সার করতে সহজ হবে। তো আসেন শুরু করি। আমি আমাদের আজকের ক্লাসের জন্য আসলে চ্যাটজিপিটি ইউজ করতেছি। তার কারণ আইএলটিএস রিলেটেড পড়াশোনার জন্য চ্যাটজিপিটি আসলে খুবই খুবই ভালো একটা রিসোর্স। আসলে আইএলটিএস নিয়ে হচ্ছে ইন্টারনেটে পর্যাপ্ত পরিমাণ লেখালেখি হয়েছে। সো ও হচ্ছে নিজেকে ট্রেন আপ করার জন্য যথেষ্ট রিসোর্স পাইছে। এখানে নতুন করে আর বলার কিছু নাই। তো এই কারণে আইএলটিএসের কিছু একটা জিনিস যদি চ্যাটজিপিটিকে বলা হয় জেনারেট করে দিতে, ও কিন্তু খুবই খুবই হাই কোয়ালিটি জিনিস এনে দেয়। আচ্ছা, তো আসেন দেখি আইএলটিএসের একটা স্পিকিং মডিউলের কোয়েশ্চেন কেমন আসতে পারে। যে আচ্ছা, পার্ট 1, ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সিজন অফ দ্য ইয়ার? ঠিক আছে, এই প্রশ্নটা দিয়ে শুরু করলো। তো একটা ব্যান্ড 9 অ্যান্সার এরকম হতে পারে। খেয়াল রাখেন, আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রিয় সিজন কি। আচ্ছা, বলতেছে যে আই অ্যাবসলিউটলি লাভ স্প্রিং। আমি বসন্তকাল খুবই ভালোবাসি। There's something invigorating about watching nature come back to life after a long winter. যে there's something invigorating invigorating কি, যেটা ইন্সপায়ারিং, খুব অনুপ্রাণিত করে এরকম কিছু। So there's something invigorating about watching nature come back to life after a long winter. যে এই যে প্রকৃতি হচ্ছে লম্বা শীতকালের পরে আবার পুনরায় জীবন পায়, এটা দেখার মধ্যে খুব অনুপ্রেরণা দানকারী কিছু একটা আছে। The air feels fresh
and everything seems to be brimming with new energy. যে বাতাসটা পরিষ্কার মনে হয়, সব কিছুর মধ্যে মনে হয় যে মানে একদম প্রাণবন্ত। I also enjoy the temperate climate. টেম্পারেট ক্লাইমেট, সো ক্লাইমেট মানে আমরা সবাই জানি জলবায়ু, টেম্পারেট মানে হচ্ছে নাতিশীতোষ্ণ, ঠিক আছে? সো ওয়ার্ড চয়েসগুলো খেয়াল করেন, সে কিন্তু বলতে পারতো যে আই লাভ হাউ দ্য ওয়েদার ইজ নাইদার টু টু ওয়ার্ম অর টু কোল্ড, ঠিক আছে? এটা হচ্ছে শব্দটাকে ভেঙে একেবারে ডাল ভাত করে দেওয়া, কিন্তু সেটা না করে সে টেম্পারেট, একটা মোটামুটি কমপ্লেক্স একটু অ্যাডভান্স লেভেলের একটা শব্দ ইউজ করছে। তো আমাদের অ্যান্সারের মধ্যেও কিন্তু এই ধরনের জিনিসগুলো একটু ছড়ায় ছিটায় দিতে হবে। আচ্ছা, it's not too cold nor too hot, making it perfect for outdoor activities like hiking or simply strolling through parks. যে এটা অনেক বেশি ঠান্ডাও না, অনেক বেশি গরমও না, মেকিং ইট পারফেক্ট ফর আউটডোর অ্যাক্টিভিটিস, যে যার কারণে এটা হচ্ছে বাইরে যাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার, লাইক হাইকিং অর সিম্পলি স্ট্রোলিং থ্রু পার্কস, যে ধরেন হাঁটতে যাওয়ার জন্য বা এমনি পার্কে ঘোরাঘুরির জন্য। ও ভালো কথা, হাইকিং মানে তো বুঝি আমরা জাস্ট লম্বা মানে রাস্তা হচ্ছে হেঁটে পার হওয়া, আর হচ্ছে একটু হোপফুলি একটু জঙ্গল টাইপের জায়গার ভিতর দিয়ে একটু কী বলে প্রকৃতির ভিতর দিয়ে, সরি জঙ্গল বলবো না, প্রকৃতির ভিতর দিয়ে হাঁটা। আর সিম্পলি স্ট্রোলিং থ্রু পার্কস, স্যার স্ট্রোলিং হচ্ছে লেজারলি ওয়াক, ঠিক আছে? হাঁটা, স্ট্রোলিং মানেও হাঁটা, সে ওয়াক না বইলা সে স্ট্রোলিং বলতেছে। আসলে ওয়াকটা কী ধরনের ওয়াক সেটা কিন্তু স্পষ্ট করে বোঝা যায় না, ওয়াকটা খুবই জেনারেল একটা শব্দ, খুবই সাদা কালো একটা শব্দ। ওয়ারাজ আপনি যখন স্ট্রোল বলতেছেন, স্ট্রোল মানেও হাঁটা, কিন্তু স্ট্রোল মানে বললে তখন কথাটার মধ্যে একটা ফার্দার ডিটেল যুক্ত করা হয়, সেটা হচ্ছে যে আপনি কোনো তাড়াহুড়া ছাড়া আপনি মনের আনন্দে হেঁটে যাচ্ছেন, খুব হেলে দুলে, খুবই মানে নিশ্চিন্ত মনে। তাহলে আমরা পুরো অ্যান্সারটা কীরকম পাইলাম? আই অ্যাবসোলুটলি লাভ স্প্রিং. There's something invigorating about watching nature come back to life after a long winter. The air feels fresh and everything seems to be brimming with new energy. I also enjoy the temperate climate. It's not too cold nor too hot, making it perfect for outdoor activities like hiking or simply strolling through parks. আচ্ছা, সো সিজন নিয়ে যদি কখনো কোনো কোয়েশ্চেন আসে তাহলে একেবারে হুবহু এটা না হইলেও এখান থেকে কিছু কিছু কনসেপ্ট আশা করি আমরা নিতে পারবো। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করতেছে ডু ইউ লাইক টু রিড? ব্যান্ড 9 অ্যান্সার হবে যে ইয়েস, আই এম অ্যান অ্যাভিড রিডার। স্যার অ্যাভিড রিডার, স্যার অ্যাভিড কথাটার মানে হচ্ছে খুব সিরিয়াস, হ্যাঁ, যেরকম কথার কথা ধরেন যে থাকে জাস্টিন বিবারের ফ্যানদের কথা তো মনে হয় শুনছেন, অথবা আজকের দিনে ওই যে কে পপ যারা ফলো করে, তো ওদেরকে বলা যায় অ্যাভিড ফ্যান, মানে ডাই হার্ড ফ্যান এরকম। তো ব্যান্ড 9 answer, yes, I'm an avid reader. I particularly enjoy non-fiction books that delve into psychology or philosophy because they offer insights into human behavior and cognition. বেশ মানে হাই লেভেলের শব্দ ইউজ করতেছে। আচ্ছা, আই পার্টিকুলারলি এনজয়, আমি বিশেষভাবে উপভোগ করি নন ফিকশন বুকস। নন ফিকশন বুকস মানে হচ্ছে মানে ডকুমেন্টারি বা নন ফিকশন, যেটা হচ্ছে কাল্পনিক না, কল্পকাহিনী না, রিয়েল জিনিস, রিয়েল ঘটনা নিয়ে লেখা বই আমি হচ্ছে এনজয় করি। দ্যাট ডেলভ ইনটু সাইকোলজি আর ফিলসফি, যা কিনা হচ্ছে দর্শন অথবা মনোবিজ্ঞান নিয়ে হচ্ছে আলোচনা করে। আচ্ছা, ডেলভ ইনটু কথাটার মানে দাঁড়ায় হচ্ছে কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করা। সো চেষ্টা করবেন যে এই টাইপ ডিসকাশনে সম্ভব হলে এই শব্দটা ইউজ করতে, delve into psychology or philosophy because they offer insights into human behavior and cognition. কেননা তারা হচ্ছে এই সাবজেক্টগুলো হচ্ছে offer insights into human behavior and cognition. স্যার হিউম্যান বিহেভিয়ার তো আমরা বুঝি মানুষের আচরণ, আর কগনিশন হচ্ছে চিন্তাধারা বলতে পারেন, চিন্তা শক্তি। তো এই বইগুলো আমি বিশেষভাবে পছন্দ করি কারণ এগুলো হচ্ছে মানুষের চিন্তাধারা এবং তাদের যে আচরণ, এইগুলার পিছনের যে কার্যকারণ সেগুলো নিয়ে আলোচনা করে। রিডিং ব্রোডেন্স মাই পার্সপেক্টিভ। স্যার পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিকোণ। সো রিডিং ব্রোডেন্স মাই পার্সপেক্টিভ। এখন আমরা জানি ব্রড মানে হচ্ছে প্রশস্ত,
ব্রোডেন যদি বলেন আপনি লাস্টে ইএন দিয়ে এটাকে ভার্ব করে ফেলেন, তখন হচ্ছে জিনিসটা প্রশস্ত করা। সো রিডিং ব্রোডেন্স মাই পার্সপেক্টিভ, যে পড়া ইয়ে পড়ার মাধ্যমে আমার দৃষ্টিকোণ, আমার যে কি বলে এটাকে, মনের চোখ যেটা, এটা প্রশস্ত হয় আরও বেশি। অ্যান্ড আই ফাইন্ড ইট টু বি অ্যান এসেনশিয়াল হ্যাবিট ফর পার্সোনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ। যে আমার কাছে আমি যেটা দেখি যে এটা হচ্ছে খুবই এসেনশিয়াল হ্যাবিট, একটা খুবই দরকারি অভ্যাস ফর পার্সোনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ, মানুষের ব্যক্তিগত এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য। ইট ইজ অলসো ওয়ান্ডারফুল এসকেপ, যে এটা হচ্ছে আসলে বাস্তবতা থেকে একটু মানে দূরে থাকারও একটা অসাধারণ উপায়, বাস্তবতা ভুলে থাকা। এসকেপ মানে এখানে পলায়ন না, যে মানে জাস্ট রিয়েল লাইফকে ভুলে থাকা। অ্যালাউইং মি টু ইমার্স মাইসেলফ ইন ডিফারেন্ট ওয়ার্ল্ডস অর লার্ন নিউ আইডিয়াস। আচ্ছা, যে অ্যালাউইং মি টু ইমার্স মাইসেলফ ইন ডিফারেন্ট ওয়ার্ল্ডস, যা কিনা আমাকে অন্য একটা জগতে একদম ডুবে থাকতে সাহায্য করে। স্যার ইমার্স বা ইমার্শন মানে হচ্ছে কোনো কিছুতে একেবারে ডুবে যাওয়া, একদম একটা কিছুর সাথে একদম মিশে এক হয়ে যাওয়া। সো ইমার্স মাইসেলফ ইন ডিফারেন্ট ওয়ার্ল্ডস অর লার্ন নিউ আইডিয়াস। বা একটা তো হচ্ছে যে এই যে রিয়ালিটি ভুলে থাকতে দেয়, আর একটা হচ্ছে যে তাকে নতুন নতুন আইডিয়া শিখতে সাহায্য করে। তাহলে পুরা অ্যান্সারটা কীরকম শোনাচ্ছে? কোশ্চেন ছিল ডু ইউ লাইক টু রিড, আর ভালো একটা অ্যান্সার হবে যে ইয়েস আই এম অ্যান অ্যাভিড রিডার। সো খেয়াল করে দেখেন অ্যাভিড শব্দটার ইউজেজ। আই পার্টিকুলারলি এনজয় নন ফিকশন বুকস দ্যাট ডেলভ ইন্টু সাইকোলজি or philosophy because they offer insights into human behavior and cognition. Reading broadens my perspective and I find it to be an essential habit for personal and intellectual growth. It's also a wonderful escape, allowing me to immerse myself in different worlds or learn new ideas. আচ্ছা স্যার, পার্ট 1 এখানেই শেষ, আমাদের পার্ট 2 শুরু হয়ে যাচ্ছে। দেখেন লং টার্ন বা কিউ কার্ড। আচ্ছা, ডিসক্রাইব আ টাইম ওয়েন ইউ হ্যাড টু মেক আ ডিফিকাল্ট ডিসিশন। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছে যে ইউ হ্যাভ টু টক অ্যাবাউট হোয়াট দ্য ডিসিশন ওয়াজ। ঠিক আছে, ডিসিশনটা কী ছিল, ওয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট, কেন এটা কঠিন ছিল, হোয়াট ইউ ডিসাইডেড, আপনি কী সিদ্ধান্ত নিলেন, অ্যান্ড হাউ ইউ ফেল্ট আফটার মেকিং দ্য ডিসিশন, যে সিদ্ধান্ত নিয়ে ফেলার পর আপনার কেমন লাগলো। সো ব্যান্ড 9 অ্যান্সার, one of the most difficult decisions I've ever made was leaving a stable job to pursue a master's degree abroad. আচ্ছা স্যার, অ্যান্সার শুরু করার আগে একটা জিনিস বলে নিই, যে আপনারা তো মনে হয় জানেন যে পার্ট 2তে কোয়েশ্চেনের অ্যান্সার করতে শুরু করার আগে আপনারা হচ্ছে 1 মিনিট সময় পাবেন। সো এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই সময়ের মধ্যে নোট নেওয়ার জন্য আপনাকে কাগজ কলমও দেওয়া হবে। সো ওই টাইমটা প্লিজ ইউটিলাইজ করবেন। এটা আমার মনে হয় আমি স্পিকিংয়ের প্রত্যেকটা ক্লাসেই বলবো, সেটা হচ্ছে যে ওই টাইমটুকু ইউটিলাইজ করবেন, এবং এই যে বুলেট পয়েন্টগুলো আছে সেগুলার অ্যান্সার হিসাবে আপনারা কি বলবেন, কি আপনার রেসপন্স হবে, সেগুলো কিন্তু ওই বুলেট পয়েন্ট আকারেই হচ্ছে লিখে নেবেন, তাতে করে আপনার অ্যান্সার করতে সুবিধা হবে। আচ্ছা, আপনি দেখবেন যে ওই পয়েন্টগুলার নিয়ে যদি আপনি একটু 3-4টা করে সেন্টেন্স রচনা করেন, তাইলেই আপনার অ্যান্সার দাঁড়ায় যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তাহলে প্রথম সেন্টেন্সে কি, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ডিসিশনস আই হ্যাভ এভার মেড ওয়াজ লিভিং আ স্টেবল জব টু পারসিউ আ মাস্টার্স ডিগ্রি অ্যাব্রড। যে আমার জীবনে নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল ওয়াজ লিভিং আ স্টেবল জব, যে আমি একটা স্টেবল চাকরি ছেড়ে দিয়ে টু পারসিউ আ মাস্টার্স ডিগ্রি অ্যাব্রড ছেড়ে দিয়েছিলাম, যাতে আমি বিদেশে মাস্টার্স ডিগ্রি পারসিউ করতে পারি বা মাস্টার্স ডিগ্রির জন্য চেষ্টা করতে পারি। আচ্ছা, পারসিউ কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে ধাওয়া করা, ঠিক আছে, পারসিউ, পারসুট, এই শব্দগুলা। তো এখানে কথাটার মানে হচ্ছে পারসিউ মানে কোনো কিছুর জন্য চেষ্টা করা, কোনো কিছু অর্জনের চেষ্টা করা। Pursue a master's degree abroad. On the one hand, I had a secure income and career progression,
On the other, I felt a strong desire to broaden my horizons and gain international experience. আচ্ছা, একদিকে আমার ছিল একটা সিকিউর ইনকাম, যেটা হচ্ছে মাস গেলে আমার একটা ফিক্সড স্যালারি ছিল, অ্যান্ড ক্যারিয়ার প্রোগ্রেশন, এবং আমার ক্যারিয়ার আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল, ক্যারিয়ার প্রোগ্রেশন। সো এই যে মানুষ আস্তে আস্তে ক্যারিয়ারে উন্নতি হয় মানুষের, এই জিনিসটাকে ইংরেজিতে বলে ক্যারিয়ার প্রোগ্রেশন। এই জিনিসটা আশা করি আমাদের মনে থাকবে। অন দি আদার, আই ফেল্ট আ স্ট্রং ডিজায়ার টু ব্রডেন মাই হরাইজন্স অ্যান্ড গেইন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। যে অন্যদিকে আই ফেল্ট আ স্ট্রং ডিজায়ার টু ব্রডেন মাই হরাইজন্স, আমার ভিতরে খুব একটা অদম্য ইচ্ছা ছিল যে আমি আমার ব্রডেন মাই হরাইজন্স মানে কি, এটা হচ্ছে যে আমার চিন্তা ভাবনা আরও প্রশস্ত করব, ঠিক আছে, অ্যান্ড গেইন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, এবং বাইরের দেশে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করব, বাইরের দেশে জীবনযাপন করার অভিজ্ঞতা নিব। দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যাজ ওয়েল অ্যাজ দি আনসার্টেনটি অফ লিভিং বিহাইন্ড এভরিথিং ফ্যামিলিয়ার মেড ইট আ ডন্টিং চয়েস। আচ্ছা, দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক এটা হচ্ছে যে আর্থিক যে একটা ঝুঁকি ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দি আনসার্টেনটি অফ লিভিং বিহাইন্ড এভরিথিং ফ্যামিলিয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এবং সেই সাথে দি আনসার্টেনটি অফ লিভিং বিহাইন্ড এভরিথিং ফ্যামিলিয়ার, এই যে পরিচিত সব কিছু পিছনে ফেলে যাওয়ার যে একটা অনিশ্চয়তা, আনসার্টেনটি মানে আমরা জানি অনিশ্চয়তা, মেড ইট আ ডন্টিং চয়েস। আচ্ছা স্যার, ডন্টিং মানে হচ্ছে ভীতিকর, ঠিক আছে, ভীতিকর, মেড ইট আ ডন্টিং চয়েস। এখন খেয়াল করে দেখেন, সে বলতেছে যে কেন এটা ভয়ের ছিল, তাই না? আমাদের কোয়েশ্চেনের ডিমান্ড কি যে ওয়াই ইট ওয়াজ ডিফিকাল্ট, ঠিক আছে, ডিসক্রাইব এ টাইম when you had to make a difficult decision। খেয়াল করে দেখেন সে কী করলো। প্রথমে তো সে আইডেন্টিফাই করছে কোন সিদ্ধান্তটা তার সবচেয়ে কঠিন ছিল। যে কোশ্চেনের দাবি ছিল যে ইউ হ্যাভ টু ইন্ডিকেট হোয়াট দ্য ডিসিশন ওয়াজ। সো সেইটা করলো, যে তার কঠিন সিদ্ধান্তটা ছিল চাকরি ছেড়ে দিয়ে মাস্টার্স ডিগ্রি নিতে যাওয়া। তারপরে বলতেছে ওয়াই ইট ওয়াজ ডিফিকাল্ট, তো সেটার উত্তরে সে বলতেছে যে এই যে ফাইন্যান্সিয়াল রিস্ক এবং পরিচিত সব কিছু ফেলে যাওয়া, এই কারণে হচ্ছে এটা একটা ভীতিকর অভিজ্ঞতা ছিল। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফে আমাদের কি বলতেছে, ইন দি এন্ড আই চোজ টু রিজাইন অ্যান্ড ফলো মাই অ্যাকাডেমিক গোলস। আচ্ছা, আমাদের কোশ্চেন লাস্টে কী বলছে, হাউ ইউ ফেল্ট আফটার মেকিং দ্য ডিসিশন, তাই সরি, শুধু এটা না, বলছে হোয়াট ইউ ডিসাইডেড অ্যান্ড হাউ ইউ ফেল্ট আফটার মেকিং দ্য ডিসিশন। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এই দুইটা পয়েন্টই কিন্তু পরবর্তী প্যারাগ্রাফে হচ্ছে অ্যান্সার করা হবে। খেয়াল করে দেখেন, ইন দি এন্ড আই চোজ টু রিজাইন অ্যান্ড ফলো মাই অ্যাকাডেমিক গোলস। সো সে বলে দিল যে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল চাকরি ছেড়ে দেওয়ার। আই চোজ টু রিজাইন অ্যান্ড ফলো মাই অ্যাকাডেমিক গোলস। ইট ওয়াজ অ্যান ইমোশনাল অ্যান্ড চ্যালেঞ্জিং জার্নি, বাট লুকিং ব্যাক আই বিলিভ ইট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট ডিসিশনস আই হ্যাভ এভার মেড। যে এটা ছিল খুব একটা আবেগঘন এবং খুব কঠিন একটা জার্নি, একটা কী বলবো অভিজ্ঞতা। বাট লুকিং ব্যাক, কিন্তু পিছনে ফিরে দেখলে বলতে হয়, আই বিলিভ ইট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট ডিসিশনস আই হ্যাভ এভার মেড। আমার কাছে মনে হয় যে এটা ছিল আমার জীবনে নেওয়া শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলোর একটা। তো এই যে হাউ ইউ ফেল্ট আফটার মেকিং দ্য ডিসিশন, সো ক্লিয়ারলি কিন্তু এটার অ্যান্সার করা হয়েছে। The experience not only expanded my professional skills but also skill set, but also contributed immensely to my personal growth. যে এই অভিজ্ঞতাটা হচ্ছে শুধুমাত্র আমার যে প্রফেশনাল স্কিল সেট, অর্থাৎ আমার যে পেশাগত দক্ষতা, এটা যে শুধু বাড়ায় দিছে তাই না, অলসো ইমেন্সলি কন্ট্রিবিউটেড টু মাই পার্সোনাল গ্রোথ, এটা হচ্ছে আমার ব্যক্তি হিসাবে আমার বিকাশেও অনেক বড় ভূমিকা রাখছে। আই ফেল্ট আ সেন্স অফ প্রাইড অ্যান্ড ফুলফিলমেন্ট, আমি একটা এক ধরনের গর্ববোধ এবং এক ধরনের কি বলবো এক ধরনের পূর্ণতা অনুভব করছি। আসলে এটা বাংলা ওইভাবে হয় না। ফেল্ট আ সেন্স অফ প্রাইড অ্যান্ড ফুলফিলমেন্ট মানে হচ্ছে আমার জীবন সার্থক হয়েছে এরকম লাগছে, ঠিক আছে, ফুলফিলমেন্ট। নোয়িং আই হ্যাড টেকেন কন্ট্রোল অফ মাই ফিউচার ডিসপাইট দ্য ইনহেরেন্ট রিস্কস, যে এইটা জেনে যে আমি আমার ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিছি, ডিসপাইট দি ইনহেরেন্ট রিস্ক, কিছু ঝুঁকি থাকা সত্ত্বেও। ইনহেরেন্ট মানে হচ্ছে যেটা কিনা একেবারে কোনো কিছুর সাথে লাগোয়া, যে এটা থাকবেই বিল্ট ইন। ডিসপাইট দ্য ইনহেরেন্ট রিস্ক অর্থাৎ এই জিনিসটার ভিতরে কিছু ঝুঁকি থাকা সত্ত্বেও আমি যে এই কি বলে আমি আমার ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিছি, এইটা করতে পারার কারণে আমার এক ধরনের গর্ব অনুভব করছিলাম আমি,
আর হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি আমার জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। সো এই রকমটা ছিল হচ্ছে টাস্ক 2 এর একটা ভালো অ্যান্সার। খেয়াল করে দেখেন প্রত্যেকটা পয়েন্টের কিন্তু অ্যান্সার করা হয়েছে। যে সে ক্লিয়ারলি বলছে হোয়াট দ্য ডিসিশন ওয়াজ, ডিসিশন ছিল যে চাকরি ছেড়ে দিয়ে বাইরে পড়তে যাওয়া। ওয়াই ইট ওয়াজ ডিফিকাল্ট ছিল কারণ হচ্ছে সব পরিচিত সব কিছু ছেড়ে যেতে হবে, তারপরে টাকা পয়সার একটা রিস্ক আছে। হোয়াট ইউ ডিসাইডেড, তার ডিসিশন ছিল শেষ পর্যন্ত যে এই ধরনের সমস্যা কিছু থাকা সত্ত্বেও সে যাবে, এটাই ছিল সিদ্ধান্ত। আর লাস্টে হচ্ছে হাউ ইউ ফেল্ট আফটার মেকিং দ্য ডিসিশন, সে বললো তার খুব ভালো লাগছে, সেটাই সে অনেকগুলো কথাই বলছে এবং এইভাবেই কিন্তু তার মোটামুটি 2 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, সো টাস্ক 2তে হচ্ছে 1 থেকে 2 মিনিট কথা বলতে হয়, এটা এক্সামিনারই থামায় দেয় যখন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আইএলটিএস স্পিকিং পার্ট 3 ডিসকাশন। চলেন দেখি এখানে কোয়েশ্চেনগুলো কীরকম হয়। Do you think people today are more decisive or indecisive compared to the past? যে আজকের দিনে মানুষ কি আগের থেকে দ্রুত সিদ্ধান্ত নেয় নাকি সিদ্ধান্তহীনতায় ভোগে, মানে তোমার কাছে কি মনে হয়? আচ্ছা, ব্যান্ড 9 অ্যান্সার কীরকম হবে? আই বিলিভ পিপল টুডে আর জেনারেলি মোর ইনডিসাইসিভ। আমার কাছে মনে হয় যে আজকের দিনে সাধারণভাবে জেনারেলি মোর ইনডিসাইসিভ। আচ্ছা, খেয়াল করে দেখেন সে কিন্তু বলতে পারতো যে আই বিলিভ পিপল টুডে আর মোর ইনডিসাইসিভ, ঠিক আছে, এটা বললেও কিন্তু তার অ্যান্সার হয়ে যেত, সে তার একটা মতবাদ সে ব্যক্ত করে ফেলতো। কিন্তু জেনারেলি বলার দ্বারা কি বোঝাইছে? জেনারেলি মানে সাধারণত, অর্থাৎ কিছু ব্যতিক্রম আছে। তো খেয়াল করে দেখেন জেনারেলি না উল্লেখ করে যদি বলে তাহলে সেন্টেন্সটা একরকম হয়, এটা এক ধরনের ইনফরমেশন প্রকাশ করে। আবার যদি আপনি জেনারেলি বসায় দেন তাহলে কিন্তু আরও বাড়তি কিছু ডিটেল যুক্ত হয়, সেটা হচ্ছে যে সাধারণভাবে মানুষ ইনডিসাইসিভ কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, এই সেন্সটা তখন অপর পক্ষকে দেওয়া যায়। সো এই জেনারেলি শব্দটা দিয়ে এই কাজটাই করছে। আচ্ছা, অ্যান্ড দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু সেভারাল ফ্যাক্টরস, যে এই কারণে এটার জন্য বেশ কিছু কারণ দায়ী। আচ্ছা, অ্যাট্রিবিউটেড মানে হচ্ছে কোনো কিছুর সাথে কিছু সংযুক্ত করা। সো এই যে দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু সেভারাল ফ্যাক্টরস, কথাটার মানে দাঁড়ায় যে এইটার জন্য বেশ কিছু কারণকে দায়ী করা যায়, ঠিক আছে। অ্যান্ড দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু সেভারাল ফ্যাক্টরস। ফার্স্ট, দ্য শিয়ার নাম্বার অফ চয়েসেস we are faced with has skyrocketed, যে প্রথমত দ্য শিয়ার নাম্বার অফ চয়েসেস, আবারও খেয়াল করে দেখেন দ্য নাম্বার অফ চয়েসেস বলতে পারতো, তো শিয়ার বললো কেন? শিয়ার বললো মানে শিয়ার কথাটার মানে দাঁড়ায় অ্যাকচুয়ালি শিয়ার দিয়ে অনেক কিছু হয়, শিয়ার ক্লিফও বলে। এক সেকেন্ড, আচ্ছা স্যার কোথায় ছিলাম আমরা? শিয়ার শব্দটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো শিয়ার কথাটার আক্ষরিক অর্থ হয় খাড়া। দ্য শিয়ার নাম্বার অফ চয়েসেস উই আর ফেসড উইথ হ্যাজ স্কাইরকেটেড। তো এখানে শিয়ার নাম্বার বলতে বোঝাচ্ছে যে শিয়ার নাম্বার দিয়ে বোঝাচ্ছে যে ওইটাই মানে সংখ্যাধিক্য। তো আমরা যে সমস্ত মানে আমাদের হাতে যতগুলো অপশন আছে এই অপশনের সংখ্যা স্কাই রকেটেড মানে হচ্ছে যে আকাশ ছুঁয়ে ফেলছে, ঠিক আছে। স্কাই আর রকেট দুইটা একসাথে মনে করলে মনে হয় যে মানে এটার অর্থ আবার কি হইতে পারে, আকাশ রকেট, কিন্তু না, এগুলো বাগধারা টাইপের শব্দ, এগুলো আক্ষরিকভাবে নিলে কিন্তু মানে হবে না। সো এগুলোকে ওই ফ্রেজ হিসাবেই নিতে হবে। তো উই আর ফেসড উইথ হ্যাজ স্কাইরকেটেড, আমরা আমাদের সামনে যতগুলো অপশন আছে এগুলোর সংখ্যা একদম আকাশ ছুঁয়ে ফেলছে, পার্টিকুলারলি উইথ দি অ্যাডভেন্ট অফ দি ইন্টারনেট অ্যান্ড মডার্ন টেকনোলজি, যে বিশেষ করে পার্টিকুলারলি উইথ দি অ্যাডভেন্ট অফ দি ইন্টারনেট। আচ্ছা স্যার, অ্যাডভেন্ট মানে হচ্ছে সূচনা, ঠিক আছে, আরম্ভ, এরকম একটা অর্থ। সো উইথ দি অ্যাডভেন্ট অফ দি ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের আগমন, ঠিক আছে, ইন্টারনেটের আগমনের ফলে অ্যান্ড মডার্ন টেকনোলজি এবং এই যে আধুনিক প্রযুক্তির কারণে আমাদের হাতে অপশন বেড়ে গেছে। ফ্রম ক্যারিয়ার প্যাথস টু কনজিউমার প্রোডাক্টস উই আর ইনআনডেটেড উইথ অপশনস, যে ক্যারিয়ার পাথ থেকে শুরু করে কনজিউমার প্রোডাক্ট পর্যন্ত উই আর ইনআনডেটেড উইথ অপশনস, অর্থাৎ কোন ক্যারিয়ারে আমরা যাব সেইটা থেকে শুরু করে কোন জিনিসটা আমরা ক্রয় করব, এগুলা সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে অপশন দিয়ে একদম মানে ভেসে যাচ্ছি, ইনআনডেটেড।
মেকিং ডিসিশন মেকিং আ মোর কমপ্লেক্স অ্যান্ড স্ট্রেসফুল প্রসেস, যার ফলে এই যে সিদ্ধান্ত নেওয়ার কাজটা এটা হচ্ছে আরও বেশি জটিল এবং আরও বেশি একটা ঝামেলার কাজ হয়ে গেছে। Moreover, social media often exposes us to a curated version of others' lives. আচ্ছা, এছাড়াও এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা হচ্ছে আমাদেরকে এক্সপোজ করে, অর্থাৎ আমাদের সামনে নিয়ে আসে, আমাদেরকে দেখায়, exposes us to a curated version of others' lives. মানে অন্য মানুষদের জীবনের একটা কিউরেটেড ভার্সন, একটা খুব এডিটেড একটা ভার্সন আমাদের সামনে এনে দেখায়, উইচ ক্যান ফস্টার সেলফ ডাউট, যার কারণে হচ্ছে মানুষের ভিতরে কি বলে সেলফ ডাউট, মানে নিজেকে নিয়ে আসলে অসন্তুষ্টিতে ভোগার একটা প্রবণতা তৈরি হতে পারে। স্যার ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, তো যার কারণে মানুষের ভিতরে এই যে সেলফ ডাউটের অনুভূতিটা এটা লালিত পালিত হতে পারে, অ্যান্ড লিড টু ডিসিশন প্যারালাইসিস, যে এবং যার ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের এক ধরনের প্যারালাইসিসের অনুভূতি হতে পারে। That said, while people may take longer to make choices, I think they are more reflective, weighing their options more carefully before committing. That said, মানে অর্থাৎ এগুলো তা সত্ত্বেও, এগুলো বলার পরেও, while people may take longer to make choices, I think they are more reflective, যে যদিও মানুষজন হচ্ছে হয়তো এখন সিদ্ধান্ত নিতে সময় বেশি নেয়, আই থিঙ্ক দে আর মোর রিফ্লেক্টিভ, আমার মনে হয় এখন তারা আগের চেয়ে আরও বেশি বিচার বিবেচনা করে, ওয়েইং দেয়ার অপশনস মোর কেয়ারফুলি বিফোর কমিটিং, যে তাদের হাতে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আরও ভালো করে যাচাই বাছাই করে। ওয়েইং মানে হচ্ছে ওজন করা, ঠিক আছে, এটা ওয়েট না, ওয়েট তো হচ্ছে ওজন, আর মানে হচ্ছে ওজন করা। সো ওয়েইং দেয়ার অপশনস মোর কেয়ারফুলি বিফোর কমিটিং, যে একটা সিদ্ধান্তে পৌঁছানোর আগে তারা তাদের অপশনগুলো আরও ভালো করে যাচাই বাছাই করে, রাইট। তারপরে কোয়েশ্চেনটা কি, হোয়াট রোল ডাজ এডুকেশন প্লে ইন শেপিং আ পারসনস ডিসিশন মেকিং অ্যাবিলিটিস, যে একটা মানুষের যে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি এটার পিছনে শিক্ষা কী ধরনের মানে রোল প্লে করে, কী ধরনের ভূমিকা রাখে। আচ্ছা, এটা অ্যান্সার কী হবে, এডুকেশন প্লেজ আ পিভটাল রোল ইন হোনিং ডিসিশন মেকিং স্কিলস। আচ্ছা, যে শিক্ষা হচ্ছে একটা কেন্দ্রীয় ভূমিকা, পিভটাল মানে হচ্ছে একেবারে মানে অনস্বীকার্য, খুব কেন্দ্রীয় একেবারে, কি বলে এটা, পিভটালকে আমরা বাংলায় কি বলবো, যা বললাম যে কেন্দ্রীয়। রোল ইন হোনিং ডিসিশন মেকিং স্কিলস, হোনিং মানে হচ্ছে কোনো কিছুকে নিখুঁত করা, কোনো কিছুকে পারফেক্ট বানানো, ইন হোনিং ডিসিশন মেকিং স্কিলস। তো শিক্ষা হচ্ছে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও সুচারু করতে একেবারে একটা অনস্বীকার্য ভূমিকা পালন করে। আচ্ছা, প্রাইমারিলি বিকজ ইট এনকারেজেস ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। প্রাইমারিলি বিকজ মানে প্রধানত এর কারণ হচ্ছে যে ইট এনকারেজেস ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা হচ্ছে আপনার মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শেখায়, অ্যান্ড প্রবলেম সলভিং এবং সমস্যার সমাধান করতে শেখায়। Academic environments, especially at higher levels, teach individuals to analyze information, consider various perspectives, and predict the potential outcomes for their decisions. যে অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট, একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ, স্পেশালি অ্যাট হায়ার লেভেলস, বিশেষ করে উপরের পর্যায়গুলোতে, টিচ ইন্ডিভিজুয়ালস টু অ্যানালাইজ ইনফরমেশন, এটা হচ্ছে মানুষকে অ্যানালাইজ ইনফরমেশন, তো তথ্য যাচাই বাছাই করতে হচ্ছে শেখায়। কনসিডার ভ্যারিয়াস পার্সপেক্টিভস, এটা হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণকে পর্যালোচনা করতে শেখায়। অ্যান্ড প্রেডিক্ট দ্য পটেনশিয়াল আউটকামস অফ দেয়ার ডিসিশনস, এবং তাদের নেওয়া সিদ্ধান্তের কী ফলাফল হতে পারে সেটা নিয়ে ভাবতে শেখায়। অ্যান্ড প্রেডিক্ট দ্য For instance, subjects like mathematics and science develop logical reasoning, while humanities subjects promote emotional intelligence and ethical decision making. যে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বলা যায় যে সাবজেক্টস লাইক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ডেভেলপ লজিক্যাল রিজনিং। আচ্ছা, সরি, আসলে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো কন্টিনিউয়াসলি, তো কথা একটু আটকে আসতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু রেকর্ডিং করি হলো ফ্যান বন্ধ করে, কারণ আমি খেয়াল করে দেখছি
যে আমি যদি ফ্যান ছেড়ে কথা বলি তাহলে অডিওর মধ্যে এত বেশি বাইরের এই নয়েজ চলে আসে যে এটা মানে যে শুনতেছে তার জন্য এটা খুব মানে বিরক্তিকর একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো এই কারণে আমি কিন্তু ফ্যান বন্ধ করে হচ্ছে কাজ করি। তো এই মুহূর্তে আমার লাইক প্রচণ্ড গরম লাগতেছে, কিন্তু এটা আসলে কিছু করার নাই। সো এটার জন্য হতে পারে যে আমার একটু কথা আটকে যায়। আসলে মানে ক্লাসটার উপরে পরিপূর্ণ আসলে ফোকাস দেওয়া যায় না। সো আশা করি এই জিনিসগুলো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসেন আমরা হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা পড়ে শেষ করি। রাইট, প্রথম থেকে আসি। হ্যাঁ, এডুকেশন প্লেজ a pivotal role in honing decision making skills, primarily because it encourages critical thinking and problem solving. Academic environments, especially at higher levels, teach individuals to analyze information, consider various perspectives, and predict the potential outcomes of their decisions. For instance, subjects like mathematics and science develop logical reasoning, while humanities subjects promote emotional intelligence and ethical decision making. আচ্ছা স্যার, এই যে শেষের যে সেন্টেন্সটা, ফর ইনস্ট্যান্স সাবজেক্টস লাইক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ডেভেলপ লজিক্যাল রিজনিং, এর মানে হচ্ছে যে উদাহরণস্বরূপ বলা যায় ম্যাথমেটিক্স এবং সায়েন্সের মতো সাবজেক্টগুলো হচ্ছে মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শেখায়, ওয়াইল হিউম্যানিটিস সাবজেক্টস প্রমোট ইমোশনাল ইন্টেলিজেন্স, যে হিউম্যানিটিসের যে সাবজেক্টগুলো, এই যে আর্টসের সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে ডেভেলপ ইমোশনাল ইন্টেলিজেন্স, যে মানুষের কি বলে চিন্তা চেতনাকে হচ্ছে আরও করে, বিকশিত করে। ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ অন্যের জায়গা থেকে ভাবতে শেখায়, অন্যের অবস্থান থেকে আরেকজন কি মনে করবে। প্রমোট ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড এথিক্যাল ডিসিশন মেকিং, এবং মানুষকে নীতিগতভাবে মানে ন্যায় নীতি শেখায়, মোট কথা। রাইট, এথিক্যাল ডিসিশন মেকিং। তারপরে হচ্ছে ফার্দারমোর এডুকেশন এক্সপোজেস পিপল টু ডাইভার্স ভিউ পয়েন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এছাড়াও এডুকেশন এক্সপোজেস পিপল টু ডাইভার্স ভিউ পয়েন্টস, যে শিক্ষা মানুষকে হচ্ছে নানান ধরনের দৃষ্টিকোণ কে চেনায়। ডাইভার্স ভিউ পয়েন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, নানা ধরনের দৃষ্টিকোণ এবং অনেক ধরনের অভিজ্ঞতা মানুষকে দেখায়। উইচ ফস্টার্স ওপেন মাইন্ডেডনেস, যার ফলে মানুষের হচ্ছে মুক্ত চিন্তা করার ক্যাপাবিলিটি তৈরি হয়। মানে ফস্টার্স ওপেন মাইন্ডেডনেস মানে হচ্ছে মানুষকে মুক্তভাবে চিন্তাভাবনা করার যে ক্ষমতা, এটা লালন পালন করে। দিস ইজ ক্রুশিয়াল ওয়েন মেকিং ইনফর্মড ডিসিশন, এটা হচ্ছে একটা মানে তথ্য সমৃদ্ধ একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা একদম মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। As it reduces bias and helps individuals approach complex issues from multiple angles. যেহেতু এটা হচ্ছে এই যে বায়াস অর্থাৎ পক্ষপাতিত্ব জিনিসটা কমায় আনে, অ্যান্ড হেল্পস ইন্ডিভিজুয়ালস অ্যাপ্রোচ কমপ্লেক্স ইস্যুস ফ্রম মাল্টিপল অ্যাঙ্গেলস, এবং মানুষকে কমপ্লেক্স বিষয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হচ্ছে যাচাই বাছাই করতে সাহায্য করে। আচ্ছা, সো এই ছিল একটা ফুল কোয়েশ্চেনের সেট। এখানে কি বলছে? This set exemplifies Band 9 level answers with highly relevant content, natural fluency, and advanced vocabulary and grammar. The speaker provides well-rounded, insightful answers with clear examples. তো স্যার, এগুলো ছিল হচ্ছে পুরো একটা কোয়েশ্চেনের সেট এবং ব্যান্ড 9 পাওয়ার মতো অ্যান্সার। সো এরকম আরও কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার যদি আমরা ভালো করে স্টাডি করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের স্পিকিং মডিউলের যে পারফরমেন্স, সেটাও আশা করি আমরা ভালো করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আরও আইএলটিএস রিলেটেড কন্টেন্ট নিয়ে হাজির হব। তো আপাতত আল্লাহ হাফেজ।